প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর বহুপদী সংখ্যামালা পলিনোমিয়াল, এই বহুপদী সংখ্যামালার এটা সপ্তম অধ্যায়ের। আজকে আমরা সপ্তম অধ্যায়ের কোষে দেখি 7.1 নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে, এই অনুশীলনী করার আগে যে সমস্ত জিনিসগুলো আমাদের জানা উচিত সেইগুলোকে আমাদেরকে একটুখানি জেনে নিতে হবে। এই নিয়ে আমরা আগেই বাস্তব সংখ্যা এবং অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। যারা এখনো দেখোনি তারা আমার প্লেলিস্টে এসে একবার নবম শ্রেণীর অঙ্ক এটা খুললেই তোমরা ওই বাস্তব সংখ্যা সম্পর্কে বিস্তৃত জানতে পারবে। তারপরে যদি এটা দেখো আরও একটু বেশি সোজা মনে হবে। তবুও আমি সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আর একবার আলোচনা করছি। দেখো, বীজগাণিতিক সংখ্যামালা। বীজগণিতিক সংখ্যামালাকে আমরা যদি কোনো বিষয় নিয়ে আমরা একটু উদাহরণ দিই, তাহলে কিভাবে সেটাকে করা হবে। দেখো, যেমন আমি বাজারে গেছি চকলেট কিনতে। কটা চকলেট কিনবো? 5টি চকলেট কিনবো। প্রত্যেকটার মূল্য কত? প্রতিটির মূল্য হচ্ছে ধরো x টাকা করে এক একটি চকলেটের মূল্য। তাহলে মোট মূল্য কত হবে? মোট মূল্য হবে 5x, 5টি x টাকা করে। এরপরে আবার একটা উদাহরণেতে এসো। যদি দেখা যায় যে একটা বর্গক্ষেত্র তার 4টে বাহুই, প্রতিটি বাহু x মিটার করে, তাহলে এর পরিসীমা কত হবে? না, এর পরিসীমা হবে, তাহলে এর পরিসীমা সমান 4 ইন্টু বাহু সমান 4x। ঠিক একইভাবে আমরা আর একটা উদাহরণ দিই। যদি একটি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, 3টে বাহুই সমান, তার প্রতিটি বাহু যদি x সেন্টিমিটার করে হয়, তাহলে এর পরিসীমা হবে 3x সেন্টিমিটার, এটা 4x মিটার। তাহলে আমরা এখানে কতগুলো সংখ্যা পেলাম দেখো, 4x, 5x, 3x। এই যে অঙ্কগুলো আমরা পেলাম, এগুলোকেই আমরা বীজগণিতিক সংখ্যামালা বলবো। এখন এই বীজগণিতিক সংখ্যামালার দুটো জিনিস আছে, একটা হচ্ছে চলরাশি বা চল, আর দ্বিতীয় হচ্ছে ধ্রুবক। দ্বিতীয়টা হচ্ছে ধ্রুবক। তাহলে দুটো জিনিস পেলাম, অর্থাৎ এই যে ত্রিভুজের 3টে বাহু আছে, এটা কখনোই বদলাবে না। সমবাহু ত্রিভুজের 3টেই বাহু হয়, কিন্তু এই যে বাহুগুলোর মাপ x ধরা হয়েছে, এই xটা পরিবর্তিত হতে পারে। অর্থাৎ 5 সেন্টিমিটার করে হতে পারে, 7 সেন্টিমিটার করে হতে পারে, 2.5 সেন্টিমিটার করে হতে পারে। তাহলে এই xটা বদলাতে পারে। আবার দেখো, একটা চতুর্ভুজ, এটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের কটা বাহু থাকে? 4টে বাহু, এবং 4টে বাহু সমান। তাহলে প্রতি বাহু যদি x হয়, তাহলে তার পরিসীমা হবে 4x। অর্থাৎ এখানে xটা বদল হতে পারে, কিন্তু 4 কখনো বদল হতে পারে না। এইভাবে আমরা দেখব যে এই সমস্ত বীজগণিতিক সংখ্যা মালা, যেমন 3x, 4x, 5x, এই যে 5x, 4x, 3x, এই xটাকে বলা হবে চলরাশি, এগুলো পরিবর্তিত হতে পারে। আর এই 3কে বলা হবে ধ্রুবক। সাধারণত আমরা এই ধ্রুবকগুলোকে a, b, c প্রভৃতি দিয়ে প্রকাশ করি, এবং চলরাশিগুলিকে x, y, z প্রভৃতি সংখ্যা দিয়ে, প্রভৃতি বীজগণিতিক সংখ্যা দিয়ে প্রকাশ করে থাকি। এখন এখানে দেখো, প্রতিটি সংখ্যাতে একটি করে চলরাশি, একটি করে ধ্রুবক বা সংখ্যা আছে। তাহলে এগুলোকে আমরা বীজগণিতিক সংখ্যা বলবো। তাহলে এর সঙ্গে আর একটা যোগ করা যাক। যেমন ধরো শুধু এক্সটাকে কি বীজগণিতিক সংখ্যামালা বলা যাবে? না, অবশ্যই বলা যাবে।
কারণ এক্স মানে হচ্ছে 1 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে 1 ইন্টু এক্স। তার মানে এটা চলরাশিও আছে, সংখ্যাও আছে, ধ্রুবকও আছে, তাহলে এটা অবশ্যই বীজগণিতিক সংখ্যামালা। এছাড়া আরেকটা দেখে নিই, 3x² + 7, এটা কি? এটা কি বীজগণিতিক সংখ্যামালা? অবশ্যই বীজগণিতিক সংখ্যামালা। এখানে দুটি পদ যুক্ত একটি বীজগণিতিক সংখ্যামালা। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 3x² + 7x⁻0। আমরা জানি x⁻0 মানে 1, তাহলে 7 ইন্টু 1 মানেই 7, তাহলে আমরা বেশি লিখলাম না। অথচ চলরাশিগুলোর প্রত্যেকটার পাওয়ার পেলাম, অর্থাৎ সূচক পেলাম, পাওয়ার বা সূচক পেলাম। এগুলোর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে এগুলোকে আমরা চলরাশি বলতে পারি। এই x², x এগুলো চলরাশি, তাদের পাওয়ারগুলো 2, 0, 2, এখানে এটা তো হলো 1। এবারে আরো কয়েকটা লিখি, যেমন ধরো x³ + 3x² + 4x - 5, এটাও একটা বীজগণিতিক সংখ্যামালা। এই বীজগণিতিক সংখ্যামালায় চলগুলো কি আছে? এক চল বিশিষ্ট, শুধুমাত্র এক্সই আছে, এক্স ছাড়া অন্য কোনো চল নেই, তাহলে এটা এক চল বিশিষ্ট বীজগণিতিক সংখ্যামালা। এবং প্রত্যেকের পাওয়ার দেখো 3, 2, 1, 0, 5 মানে 5 ইন্টু x⁻0, তাহলে এটাও হলো একটা বীজগণিতিক সংখ্যামালা যাদের চল হচ্ছে এক্স এবং এর সঙ্গে বিভিন্ন ধ্রুবক সংখ্যা লাগানো আছে। এটা 4 পদ বিশিষ্ট। তাহলে এইরকম আর একটা বীজগণিতিক সংখ্যামালা লিখে দিই, x⁻½ + x + 1, এটাকেও একটা বীজগণিতিক সংখ্যামালা বলা যাবে। এছাড়াও আরেকটা বলতে পারি, x⁻⁻5 + x⁻⁻1 + 3, এটাও একটা বীজগণিতিক সংখ্যামালা, বীজগণিত দিয়ে প্রকাশ করা হচ্ছে। এখানেও দেখো প্রত্যেকটার একটা করে চলরাশি আছে, এক চল বিশিষ্ট, শুধুমাত্র এক্স আছে, শুধুমাত্র এক্স আছে, কিন্তু এদের পাওয়ারগুলো বিভিন্ন রকমের আছে। তবে আমরা আজকে একটু দেখে নেব যে এদের মধ্যে কাদেরকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো। বহুপদী সংখ্যামালা কাদের বলবো না, বহুপদী সংখ্যামালা হতে গেলে চলরাশিগুলোর যে ঘাত বা পাওয়ার থাকবে বা সূচক থাকবে, সেই সূচকগুলি সর্বদা অখণ্ড সংখ্যা হবে। আমরা দেখে নিই অখণ্ড সংখ্যা বলতে কি বোঝায়। অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা কাকে বলে না, স্বাভাবিক সংখ্যা হলো 1, 2, 3, 4 এরকম করে অসীম পর্যন্ত যদি যাই, এটাকে স্বাভাবিক সংখ্যা বলে। এর সঙ্গে যদি আমরা শূন্যটাকে জুড়ে দিই, তাহলে এগুলো হলো অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যার মধ্যে -1, -2 বা এগুলো পড়ে না। তাহলে যদি ঋণাত্মক কোনো সংখ্যা হয়, ঋণাত্মক মানে মাইনাস, তাহলে তা যদি কোনো বীজগণিতিক সংখ্যামালাতে যদি ঋণাত্মক পাওয়ার থাকে, অর্থাৎ সূচকটা ঋণাত্মক থাকে, দেখো এখানে ঋণাত্মক রয়েছে, অথবা ভগ্নাংশ থাকে, তাহলে তাকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো না। অখণ্ড সংখ্যার মধ্যে ঋণাত্মক আর ভগ্নাংশটা পড়ে না। সুতরাং এখানের মধ্যে আমরা দেখছি এটা একটা বহুপদী সংখ্যামালা। এটাকেও 5x কে কি বহুপদী সংখ্যামালা বলা হবে? হ্যাঁ, অবশ্যই হবে, কারণ এটা হচ্ছে 5 ইন্টু x⁻1। এখানে x এর পাওয়ার কত আছে? 1, অখণ্ড সংখ্যা। আমরা আরেকটা দেখে নিই, 3x² + 7, এখানে চলরাশি কি আছে? x আছে, এর পাওয়ার কত আছে? 2 আছে, এখানে কত আছে? 0 আছে। তাহলে এই বীজগণিতিক সংখ্যামালা অর্থাৎ চলরাশিগুলির এক চল বিশিষ্ট, এদের পাওয়ারগুলো
অখণ্ড সংখ্যা আছে, তাহলে একেও আমরা বীজগণিতিক সংখ্যামালা হিসাবে বলতে পারি। আর একটা দেখো, এটাকে কি বলতে পারি, x⁻½ প্লাস x প্লাস 1। দেখো এটা আছে ভগ্নাংশ, এটা যদিও 1 আছে, কিন্তু 1 থাকলে কি হবে, গোটা সংখ্যামালার মধ্যে এই চল যে আছে x, এর যদি পাওয়ার হাফ থাকে অর্থাৎ ভগ্নাংশ কোনো একটাতে থাকলেও এটাকে আমরা বীজগণিতিক বহুপদী সংখ্যামালা বলবো না, এটাকে বহুপদী সংখ্যামালা বলবো না। আরেকটা দেখো, x⁻⁻5 x⁻⁻1 প্লাস 3, এটা কি আছে, এই পাওয়ারটা আছে মাইনাস অর্থাৎ ঋণাত্মক, ঋণাত্মক যদি পাওয়ার থাকে তাহলে আমরা তাকে বহুপদী সংখ্যামালা বলবো না। বহুপদী সংখ্যামালা কাকে বলবো, যেমন ধরো এটাকেও আমরা বলতে পারি বহুপদী সংখ্যামালা x³ প্লাস 3x² প্লাস 4x মাইনাস 5, বহুপদী সংখ্যামালা। চল যার শুধুমাত্র x, এখানে x³ এখানে x², এখানে x1 আর এখানে x0, তাহলে প্রত্যেকটি x চল দিয়েই তৈরি হয়ে গেছে। আমরা এরকম আর একটা উদাহরণ দিয়ে দিই, x⁻x² বা 3x² প্লাস 4x প্লাস 7, এটাকেও আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারি, কারণ এখানে চল আছে x, এখানে x এর 2 পাওয়ার আছে, এখানে 1 পাওয়ার আছে, এখানে 0 পাওয়ার আছে। তাহলে এই যে বহুপদী সংখ্যামালাটা পেলাম, এর সর্বোচ্চ পাওয়ার কি, সর্বোচ্চ সূচক কত, সর্বোচ্চ সূচক বা পাওয়ার কত আছে, 3 আছে। তাহলে এর মাত্রাটাও হবে 3। তাহলে কোনো বহুপদী সংখ্যামালায় চলরাশির সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ সূচককে আমরা বলবো তার মাত্রা। সর্বোচ্চ সূচক কত, 3 আছে, তাহলে তার মাত্রাও 3 হবে। এটাতে একটু দেখো, এর সর্বোচ্চ সূচক কত, 2, সর্বোচ্চ সূচক কত x এর চলরাশির। এই যে বীজগণিতিক সংখ্যামালা বা বহুপদী সংখ্যামালা এটাকে আমরা বলবো তো, কারণ এখানে 2, 1, 0 আছে, এগুলো সবই অখণ্ড সংখ্যা, সুতরাং এটা হচ্ছে একটা বহুপদী সংখ্যামালা যার চলরাশির সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, সুতরাং এর মাত্রাও হলো 2। তাহলে মাত্রা কাকে বলে না, কোনো বহুপদী সংখ্যামালায় চলরাশির সর্বোচ্চ সূচককে বলা হবে, সূচক বা পাওয়ারকে বলা হবে তার মাত্রা। এবার আমরা চলে আসি এখান থেকে, যদি এই চলরাশি x না হয়ে y হয় তাহলেও হতে পারে y² প্লাস 5y মাইনাস 7, এটা যদি হয় তাহলে এটাও একটি চলরাশি কি আছে, এর মধ্যে y আছে, কিন্তু এক চল বিশিষ্ট, শুধুমাত্র y আছে। তাহলে এর সর্বোচ্চ সূচক কত, 2, তাহলে এর মাত্রা কত, এরও মাত্রা 2 হবে। তাহলে এগুলো হলো বহুপদী সংখ্যামালার মধ্যে পড়ে। এই সঙ্গে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন ধরো 0 কি বহুপদী সংখ্যামালা না, হ্যাঁ 0 বহুপদী সংখ্যামালা, কেননা 0 ইন্টু x⁻0, তাহলে কি হবে, x⁻0 মানে 1, তাহলে 0কে 1 দিয়ে গুণ করলে 0ই হয়, এটা আমরা লিখতে পারি। এছাড়াও লিখতে পারি 0 ইন্টু x⁻10, তাহলেও এটা 0, তাহলে এটা বহুপদী সংখ্যামালা বলা যাবে। 0 ইন্টু x⁻70, এরকম যা ইচ্ছা সংখ্যা আমরা দিতে পারি, এগুলো অখণ্ড সংখ্যা আছে, তাহলে এগুলোকে আমরা সবকটাকে বহুপদী সংখ্যামালা বলতে পারি। তবে এর সর্বোচ্চ ঘাত কত, এর সর্বোচ্চ ঘাত 0, 10, 70 সবকিছু হতে পারে, এই জন্যে এটার সর্বোচ্চ সূচক আমরা লিখে নেব অসংজ্ঞাত, এটা বলবো অসংজ্ঞাত। তাহলে 0 এটা বহুপদী সংখ্যামালা হতে পারে, কিন্তু তার মাত্রা অসংগত। তাহলে যদি সর্বোচ্চ সূচক অসংজ্ঞাত হয় তাহলে তার মাত্রাও অসংজ্ঞাত। আমরা চলে আসি, বহুপদী সংখ্যামালা কত রকমের হতে পারে। বহুপদী সংখ্যামালা 3 রকমের হতে পারে।
এক নম্বর হচ্ছে কত রকমের কত প্রকার, এক হচ্ছে একপদী, এটাকে বলা হবে একপদী সংখ্যামালা। একপদী সংখ্যামালা যেমন যেমন 5x 3x এগুলো একটাই করে পদ, তাহলে এগুলোকে একপদী সংখ্যামালা বলা হবে। দ্বিপদী সংখ্যামালা হতে পারে, দ্বিপদী সংখ্যামালা হতে পারে কিরকম, দেখো এটা হচ্ছে দ্বিপদী সংখ্যামালা। 3x² + 7 2m² 2y² + 3y, তাহলে এটাও একটা দ্বিপদী সংখ্যামালা। ত্রিপদী সংখ্যামালা, ত্রিপদী সংখ্যামালা কি হতে পারে, যেমন x³ + x + 5, অর্থাৎ x³ x⁴ x⁴, তাহলে এর চল রাশি হলো x, আর এটা তিনটে পদ দিয়ে শুরু, তিনটে পদ আছে এর, অর্থাৎ প্লাস মাইনাসের মাঝখানে যেগুলো আছে সকলকে একসঙ্গে ধরবো। এটা 3x² x³ হতে পারে, এটা 5x হতে পারে, এটা 5 তো আছে, এটা তো নির্দিষ্ট, তার মানে এইগুলোকে আমরা এইগুলোকে একটা পদ, এটাকে একটা পদ, এটাকে একটা পদ বলবো, তাহলে ত্রিপদী। অর্থাৎ বহুপদী সংখ্যামালাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, আরো অনেক ভাবে ভাগ করতে পারি। আপাতত আমাদের সিলেবাসে ওইটুকুই আছে, আমরা পরের অংশে আসি। আমরা চলে আসি কোষে দেখি 7-1-এ। 7-1-এর 1-এর অঙ্কটি বলা আছে নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। 1 থেকে 11 পর্যন্ত আছে, এদের মধ্যে কোনগুলো বহুপদী সংখ্যামালা। যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি, মাত্রাটা লিখতে হবে। তাহলে দেখো আমরা প্রথমেই 1 নম্বরেরটা দেখি, 2x⁶ - 4x⁵ + 7x² + 3, তাহলে এইখানে আমরা চলরাশি কি দেখতে পাচ্ছি, চলরাশি x, এবং এদের পাওয়ার কত আছে 6 5 2, এটা 0। তাহলে এই চলরাশির পাওয়ারগুলো সবকটাই অখণ্ড সংখ্যা, তাহলে এটা অবশ্যই বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা অবশ্যই এটা। আর এদের মাত্রা কত, মাত্রা হলো, এদের মাত্রা হলো না, এখানে চলরাশির সর্বোচ্চ পাওয়ার কত 6, তাহলে এর মাত্রা হলো 6। পরেরটাতে আমরা আসি 2 নম্বরটাতে, x⁻² - 2 + 2x⁻−1 + 4, এখানে চলরাশিগুলির পাওয়ার কি আছে, ঋণাত্মক, অর্থাৎ মাইনাস পাওয়ার আছে। যদি ঋণাত্মক বা ভগ্নাংশ হয়, অখণ্ড সংখ্যা না হয়, তাহলে আমরা তাকে বহুপদী সংখ্যামালা বলবো না, তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়, বহুপদী সংখ্যামালা নয়। সুতরাং তার মাত্রারও কোনো প্রশ্ন নেই। পরেরটাতে দেখো y³ - 3/4y + √7, এটা একটা ধ্রুবক সংখ্যা, সুতরাং সেখানে আমাদের বিষয় নয়। এখানে চলরাশি কত আছে, চলরাশি আছে y, এক চল বিশিষ্ট, শুধুমাত্র y আছে। এর সর্বোচ্চ ঘাত কত, এটাতে 3 আছে, এটাতে 1 আছে, তাহলে এগুলো সবই অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে, তাহলে এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা। এর মাত্রা কত, এটা বহুপদী সংখ্যামালা। এর মাত্রা কত না, চলরাশির সর্বোচ্চ পাওয়ার কত 3, এর মাত্রা হলো 3। আমরা পরেরটাতে চলে আসি। দেখো এটাকে আমরা একটু অন্যভাবে লিখতে হবে, কিভাবে লিখতে হবে একটু দেখে নিই। এটাকে এইভাবে লেখা যায়, সমান 1/x মানে হচ্ছে x⁻−1 - x + 2, আমরা এইভাবে লিখতে পারি, সূচক অনুযায়ী আমরা জানি এটা এইভাবে লেখা হয়। তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়, তাহলে 9 যখন, তখন এর মাত্রাও কোনো প্রশ্ন আসছে না। এর পরেরটাতে দেখো
এক্স টু দি পাওয়ার 51 মাইনাস 1। এটা 51টা একটা অখণ্ড সংখ্যা, চলরাশির পাওয়ারে আছে, সূচকে আছে, সুতরাং এটাকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো। কিন্তু এর মাত্রা কত? মাত্রা হচ্ছে 51। এটা বহুপদী সংখ্যামালা, নয় বলা যাবে না, এটা বহুপদী সংখ্যামালা। পরেরটাতে দেখো, টি কিউব রুট টি প্লাস টি বাই 27, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, এইভাবে লিখতে পারি কিরকম? টি টু দি পাওয়ার 1/3 প্লাস টি বাই 27। এখানে টি চলরাশি হচ্ছে টি, এই টি এর এখানের পাওয়ার কত? সূচক 1, এর সূচক হচ্ছে 1/3। তাহলে কোনো সংখ্যা মালার মধ্যে যদি ভগ্নাংশ বা ঋণাত্মক থাকে তাহলে তাকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো না। তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়, এটা বহুপদী সংখ্যামালা নয় বলা হবে, সুতরাং তার মাত্রাও আমরা বলা হবে না। এর পরেরটাতে আছে শুধু 15। এই 15টা কি বহুপদী সংখ্যামালা? অবশ্যই 15টা। কেন? 15 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। এক্স টু দি পাওয়ার 0 মানে কি? 1। তাহলে 1 ইন্টু 15 মানে 15। তাহলে এখানে চলরাশি কি হলো? চলরাশি এক্স, সুতরাং এটা বহুপদী সংখ্যামালা বলা হবে, বহুপদী সংখ্যামালা বলা হবে। এর মাত্রা কত? এর মাত্রা হচ্ছে 0। এক্স টু দি পাওয়ার কত আছে? 0 আছে, একটাই আছে চলরাশি, তার পাওয়ার হচ্ছে 0, সুতরাং 0 বলতে পারি। এবারে 8এরটা দেখো, 0 মানে কি? 0কে আমরা লিখতে পারি 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি, 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 10 লিখতে পারি। এক্স টু দি পাওয়ার 10কে 0 দিয়ে গুণ করলে কত হয়? 0ই হয়, তাহলে আমরা বেশি লিখলাম না। 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 70, 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 85, যা ইচ্ছা আমরা দিতে পারি। এক্স টু দি পাওয়ার 85 যে কোনো মানই হোক না কেন, তাকে যদি 0 দিয়ে গুণ করা হয় তাহলেই এটা সেই মানটা 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি দেখলাম? এটা বহুপদী সংখ্যামালা অবশ্যই। হ্যাঁ, এটা বহুপদী সংখ্যামালা, কিন্তু এর মাত্রা কত? মাত্রা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, তাহলে এর মাত্রা অনেক রকম হয়, এই জন্য এটাকে বলা হবে, এর মাত্রা হচ্ছে অসংজ্ঞাত। অসংজ্ঞাত। এর পরেরটা দেখো, পরেরটা আছে জেড প্লাস 3/z প্লাস 2। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো, জেড প্লাস 3z টু দি পাওয়ার -1, এটা 1/z আছে, 3 ইন্টু 1/z, তাহলে 3 ইন্টু জেড টু দি পাওয়ার 1 প্লাস 2। এটা কি কি বহুপদী সংখ্যামালা আমরা বলবো? দেখো, এর পাওয়ার আছে, একটা নেগেটিভ পাওয়ার আছে, ঋণাত্মক পাওয়ার আছে, মাইনাস পাওয়ার আছে, তাহলে এটি বহুপদী সংখ্যামালা নয়। তাহলে এর মাত্রার কোনো প্রশ্ন নেই। পরেরটা দেখো, y³ + 4। y³ + 4 যখন আছে তখন এটা অবশ্যই চলরাশি। এখানে y এর পাওয়ার কত আছে? 3 আছে। এখানে এক্স টু দি পাওয়ার 0 আমরা লিখতে পারি, এই y টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে এটার চলরাশি y এবং এর সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে এটা অবশ্যই বহুপদী সংখ্যামালা বলতে পারি। এর মাত্রা কত? মাত্রা হচ্ছে 3। এবার লাস্ট অঙ্কটায় আসি, 1/√2x² প্লাস √2x প্লাস 2। এখন এই যে ধ্রুবকগুলো আছে, এই ধ্রুবকগুলো যাই থাকুক না কেন, আমরা দেখব যেখানে সব চলরাশিগুলো x আছে, এখানে 2 আছে, এখানে চলরাশি x এর পাওয়ার আছে 1, এখানে x টু দি পাওয়ার 0, অর্থাৎ সবকটাই অখণ্ড সংখ্যা আছে। তাহলে এটা অবশ্যই বহুপদী সংখ্যামালা। এর সর্বোচ্চ পাওয়ার কত? 2, সুতরাং এর মাত্রাও 2। আমরা 1 এর অঙ্ক হয়ে গেল, আমরা চলে আসি 2 এর অঙ্কে।
দুইয়ের অঙ্কতে বলা হচ্ছে নিচের বহুপদী সংখ্যা মালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। সবকটাই একচল বিশিষ্টর কথা বলা হয়েছে, একঘাত, দ্বিঘাত ও ত্রিঘাতের কথা বলা হয়েছে। আমরা একটু দেখে নিই নিচের এই যে সংখ্যামালাটা আছে 2x প্লাস 17 একের অঙ্কে, তাহলে 2x, এক্স এর পাওয়ার কত আছে, 1 আছে, কিছু নেই মানে 1 আছে, প্লাস 17 মানে 17 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, এটা আমরা আগের আলোচনাতেই বলেছি লেখা যায়। তাহলে এটা অবশ্যই একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট অবশ্যই, শুধুমাত্র এক্সই আছে অন্য কিছু নেই। তাহলে এর কত ঘাত আছে, এক্স এর সর্বোচ্চ ঘাত কত, 1, তাহলে এক ঘাত, এক ঘাত বিশিষ্ট, একচল বিশিষ্ট এক ঘাত। এবারে আমরা এই দ্বিতীয়টা দেখব, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখানে দেখো চলরাশি সবকটাই কিন্তু এক্স, তাহলে অবশ্যই এটা একচল বিশিষ্ট, কিন্তু এদের ঘাত, সর্বোচ্চ ঘাত কত, চলরাশিগুলির মধ্যে সবকটাই তো এক্স চলরাশি, তাহলে তাদের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তাহলে এটা ত্রিঘাত হবে, এটা ত্রিঘাত, ত্রিঘাত সংখ্যামালা। পরেরটায় চলে আসি, দেখো এখানে ওয়াই আছে আবার এক্স আছে, ওয়াই এবং এক্স আছে, তাহলে এটা একচল বিশিষ্ট নয়, সুতরাং এটা আমাদের আলোচনার বিষয় নয়। আমরা শুধুমাত্র দেখে নেব একচল বিশিষ্ট একঘাত, একচল বিশিষ্ট দ্বিঘাত, একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা, এটা একচল বিশিষ্ট নয়। এর পরেরটা দেখি 5 মাইনাস এক্স মাইনাস এক্স কিউব, এখানে শুধুমাত্র চলরাশির মধ্যে এক্সই আছে, অর্থাৎ এটা একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট। আর এর ঘাত কত আছে, 3টে ঘাত আছে, এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে ত্রিঘাত। পরেরটায় দেখি, এটাও চলরাশি মানে টি, এখানে চলরাশি সবকটাই টি আছে, এদের পাওয়ার কত আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 0 আছে, তাহলে এর সর্বোচ্চ ঘাত কত, একচল বিশিষ্ট তো বটেই, এটা দ্বিঘাত, এটা অবশ্যই দ্বিঘাত। এর পরেরটায় দেখো, এটা √5x, এক্স মানে এক্স টু দি পাওয়ার 1, এটা অবশ্যই শুধুমাত্র এক্স আছে, তাহলে একচল বিশিষ্ট, এটা হবে এক ঘাত, এক ঘাত। তাহলে দ্বিঘাত একটা পেয়েছি, এক ঘাত দুটো পেয়েছি এবং ত্রিঘাত দুটো পেয়েছি। যাই হোক, এরপরে যদি আমরা এই অঙ্কগুলো করতে যাই এই ভিডিওটি লেন্দি হয়ে যাবে, এর পরের প্রশ্নমালার অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে দেবো। যাদের ভালো লাগলো একটু লাইক দিও এবং পরেরটার জন্যে তৈরি থেকো, কারণ যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনেতে যদি টাচ করে রাখো, তাহলে পরের ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে তুমি দেখতে পাবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।